Assalamu alaikum. Basically, I was having problem with live streaming. That's why আমার আজকে লগ ইন করতে অনেকখানি দেরি হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে গিয়ে কথা বলবো অ্যাপ্রোচ টু আ ডায়াবেটিক পেশেন্ট এটা নিয়ে। ডায়াবেটিক পেশেন্ট মানে হচ্ছে ডায়াবেটিস সম্বন্ধে আমরা প্রথম ক্লাস থেকে যদি চিন্তা করি তাহলে আমরা কি কি পড়লাম তা প্যাথোফিজিওলজি, ইনসুলিন কিভাবে কাজ করে, ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন, টাইপস অফ ডায়াবেটিস, ক্লিনিক্যাল ফিচার এবং কিভাবে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করব। এরপরে আমরা পড়লাম হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন এবং তার ম্যানেজমেন্ট, একই সাথে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হুইচ ইজ আইট্রোজেনিক প্রবলেম বাট অ্যাকিউট একটা কমপ্লিকেশন, সেটার ম্যানেজমেন্ট। তারপর আমরা ক্রনিক কমপ্লিকেশনগুলো কি কি হয় এবং সেটা ক্লিনিক্যাল ফিচার কি এবং সেই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন বা ম্যানেজমেন্ট কি হয় সেটা সম্বন্ধে জাস্ট একটা বার্ডস আই ভিউ নিয়েছি, কারণ এগুলো খুব ডিটেইলসে পড়তে গেলে এমবিবিএস লেভেলে আসলে হচ্ছে বেসিক জিনিস বাদ দিয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি যদি আমরা সূক্ষ্ম জিনিস পড়তে যাই আসলে আমরা অনেক কনফিউশনে পড়ে যাব। ওই জিনিসগুলো আমি আপনাদেরকে আগে বলেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে যে আমি যদি প্রথমেই সিরিয়াল ওয়াইজ ক্লিনিক্যাল ফিচার বা অ্যাপ্রোচ টু ডায়াবেটিক পেশেন্ট বলি তখন হচ্ছে গিয়ে আপনাদের জন্য অ্যাকিউট বা ক্রনিক কমপ্লিকেশনের প্রেজেন্টেশনগুলো জানা না থাকলে এটা বুঝতে অসুবিধা হবে যে একটা পেশেন্টকে আমি কিভাবে হিস্ট্রি নিব, কি কি এক্সামিনেশন করব, what I have to look for, what I have to explore in a patient who has got diabetes এবং কিভাবে আমি ইনভেস্টিগেশন ফর্মুলেট করব। আপনারা যারা এমবিবিএস এর পরে ইন্টার্নশিপ করবেন তখন আপনারা ইন পেশেন্টে পেশেন্ট ডিল করবেন। সেক্ষেত্রে ইন পেশেন্টে যখন একটা ডায়াবেটিস পেশেন্ট ভর্তি হয় তার প্রেজেন্টেশনটা থাকে হচ্ছে শুধুমাত্র কিছু নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। যেমন সে অ্যাকিউট কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেটা হতে পারে ডিকেএ অথবা এইচএইচএস, অথবা হচ্ছে গিয়ে একটা পেশেন্টের ডায়াবেটিস আছে সে অন্য কোনো অ্যাকিউট প্রবলেম নিয়ে ভর্তি হতে পারে, সেটা হতে পারে একটা স্ট্রোক, হতে পারে একটা এমআই, তার সাথে তার ডায়াবেটিসের ম্যানেজমেন্টের পার্ট, অথবা হতে পারে যে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, ডিউরিং হসপিটাল স্টে ইন পেশেন্ট সার্ভিসের সময় পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, সেটা হতে পারে মানে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, অথবা পেশেন্ট আর্লি টাইমে রিকগনিশন করলে সিভিয়ার নাও হতে পারে। আবার শুধুমাত্র সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া নিয়ে একটা পেশেন্ট হচ্ছে গিয়ে অ্যাকিউট প্রেজেন্টেশন করতে পারে। These are the things that you will experience in your internship. কিন্তু এর পরে যখন আপনারা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি হচ্ছে গিয়ে অ্যাজ এ ডক্টর প্র্যাকটিস শুরু করবেন তখন আপনারা এই পেশেন্টগুলোকে ফেস করবেন হচ্ছে কমিউনিটিতে, যখন আপনি জিপি প্র্যাকটিস করবেন অথবা যখন আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ডক্টর হিসেবে প্র্যাকটিস করা শুরু করবেন, তখন কিন্তু এই পেশেন্টগুলো হচ্ছে হসপিটালে একটা ডায়াবেটিক পেশেন্টের যে প্রেজেন্টেশন আপনি দেখেছেন অথবা যে ম্যানেজমেন্ট আপনি শিখেছেন তার থেকে ডিফারেন্ট হবে। অ্যাকিউট কমপ্লিকেশনের একটা পেশেন্টের প্রেজেন্টেশন যখন হয়, পেশেন্ট থাকে আনকনশিয়াস, আপনার কাছে কিছু নোন হিস্ট্রি থাকে, আপনার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন সাইড বাই সাইড থাকে। পরবর্তীতে গিয়ে আপনি তার ট্রিটমেন্ট রেজিমেন্ট ঠিক করেন, পরবর্তীতে গিয়ে হচ্ছে ইভ্যালুয়েশন করেন। কিন্তু যখন একটা পেশেন্ট হচ্ছে আপনার কাছে স্টেবল অবস্থায় আসবে তার অন্য কোনো কমপ্লেন নিয়ে অথবা ডায়াবেটিসের ফলো আপ নিয়ে, তখন কিন্তু এই পেশেন্টের ব্যাপারে অ্যাপ্রোচটা আপনার ডিফারেন্ট হবে। সেই অ্যাপ্রোচটা আজকে আমরা একটু শিখবো। এখন মনে হতে পারে যে হচ্ছে গিয়ে ফিফথ ইয়ারে ইট মাইট বি আ ডন্টিং টাস্ক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আমি স্বীকার করছি। আজকে যদি আপনি এই ক্লাসের সব কথা মাথায় নেন তাহলে আপনার কাছে খুবই জটিল মনে হবে, বাট আপনার একটা অ্যাওয়ারনেস থাকতে হবে যে একটা ডায়াবেটিক পেশেন্ট আমি ভবিষ্যতে যখন নিজে ডিল করব একটা স্টেবল পেশেন্ট, এই পয়েন্টগুলো আমাকে মাথায় রেখে তার হিস্ট্রি নিতে হবে, এই জিনিস আমাকে এক্সামিনেশন করতে হবে এবং এই পয়েন্টগুলো থেকে আমি আমার একটা ওয়ার্কিং ডায়াগনোসিস অথবা হচ্ছে একটা প্রফেশনাল ডায়াগনোসিসে হচ্ছে পৌঁছাবো। এরপর আমি পেশেন্টটাকে ইনভেস্টিগেট করব, দেন আই উইল
chalk out the plan of management and formulate the treatment of this patient. এখন আমি যখন 5th ইয়ারে ক্লাস করতাম বা হচ্ছে গিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করতাম বা হিস্ট্রি টেকিং প্র্যাকটিস করতাম, তখন আমরা কি করতাম, আমরা হচ্ছে পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন বা চিফ কমপ্লেন হচ্ছে গিয়ে শুনতাম এবং তার সাথে পেশেন্টের কি ক্রনিক ডিজিজ আছে সেটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতাম। এবং তখন হচ্ছে গিয়ে চিফ কমপ্লেনের নিচের পয়েন্টে একদম লাস্টে হচ্ছে নোন কেস অফ ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন ফর লাস্ট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। এবং হচ্ছে আমাদের সময় একটা ট্রেন্ড ছিল হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসে আমরা জাস্ট লাস্ট লাইনে এই কথাটা যুক্ত করতাম, the patient was diagnosed or the patient is having diabetes for last 2 years and hypertension for last 2 years. এবং তালিন ফিচার আমরা শুরু করতাম হচ্ছে a case of or a gentleman of 50 years hailing from this known case of diabetes and hypertension presented to me with the complaints of, but it does not end in itself. যে একটা পেশেন্টের ডায়াবেটিস এতদিন ধরে আছে, এটাতে আসলে হচ্ছে ডায়াবেটিস সম্বন্ধে আমি কিছুই বলছি না। এখন এমন হতে পারে আপনার একটা পেশেন্ট থাকতে পারে যে হচ্ছে একটা সিকেডি পেশেন্ট এবং সেই পেশেন্টের ইটিওলজি হচ্ছে গিয়ে ডায়াবেটিস হতে পারে, সেই পেশেন্টের ইটিওলজি হতে পারে হাইপারটেনশন। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে 5th ইয়ারে যদিও বা স্যাররা অনেক লিবারাল থাকে, আপনাকে কিছু কিছু জিনিস হচ্ছে জিজ্ঞেস করতে হবে। আর এই ক্লাসটা আমার আজকে এই মাস্টার ক্লাস ডায়াবেটিস সিরিজে অন্তর্গত করার একটা কারণ হচ্ছে ভবিষ্যতে যারা এন্ডোক্রিনোলজি অথবা হচ্ছে মেডিসিন, ইন্টারনাল মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করবে না, তারা কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ ডায়াবেটিস এই ক্লাসটা কিন্তু আর কোথাও পাবে না। সার্টিফিকেট কোর্সে হচ্ছে গিয়ে আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্ট শিখি, কিন্তু সরাসরি হচ্ছে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে একটা ওয়ার্কিং ডায়াগনোসিস বা প্রফেশনাল ডায়াগনোসিসে যাওয়াটা কিন্তু এরকম কোনো মডিউল সার্টিফিকেট কোর্সে নাই। সো আমরা আজকে একটু শুনবো, ইটস নট নেসেসারি যে 5th ইয়ারেই আমাকে একটা ডায়াবেটিক পেশেন্টের একটা হিস্ট্রি প্রোফর্মা এমন ভাবে দাঁড় করায় নিতে হবে বা মুখস্থ করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট থাকতে হবে। ইটস নট লাইক দ্যাট। বরং এটা করতে গেলে আপনাদের টিচাররা হচ্ছে গিয়ে মনে করবে যে আপনারা ট্র্যাক থেকে সরে গেছেন। বাট ভবিষ্যতে যখন আপনারা হচ্ছে গিয়ে একটা ইন্ডিভিজুয়ালি ডায়াবেটিক পেশেন্ট ডিল করবেন, তখন যদি আপনারা হচ্ছে একটু এই ক্লাসটা রিভিউ করে নেন গ্রুপ থেকে অথবা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে, দেন ইউ উইল বি বেনিফিটেড, আই ক্যান অ্যাসিওর ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু শুরু করি। আমরা একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কি কি হিস্ট্রি নিব এবং কিভাবে আমরা হচ্ছে গিয়ে আগাবো। তাহলে যেটা বললাম, অ্যাকিউট একটা প্রেজেন্টেশন নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, ক্রনিক প্রেজেন্টেশন বলতে সে সিকেডি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর তার চিফ কমপ্লেন, একটা ডায়াবেটিক পেশেন্ট সবসময় আমার ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিস চেক করতে আসছি বা ডায়াবেটিসের ফলো আপে আসছি, এ ধরনের কথা আপনাকে নাও বলতে পারে। সে আসতে পারে হচ্ছে গিয়ে তার একটা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে, সে আসতে পারে একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ডিজিউরিয়া হচ্ছে, সে আসতে পারে তার একটা 7 দিনের জ্বর, অ্যানোরেক্সিয়া, এই ধরনের কোনো একটা ফিচার নিয়ে সে আসতে পারে। প্লাস এখন আসতে পারে কি নিয়ে, ফিভার নিয়ে আসতে পারে, কাফ নিয়ে আসতে পারে, সোর থ্রোট নিয়ে আসতে পারে। দ্য চিফ কমপ্লেন অর দ্য প্রেজেন্টিং কমপ্লেন উইল অলওয়েজ বি দেয়ার। এবং আরেকটা কি হতে পারে, একটা ডায়াবেটিক পেশেন্ট, সে নিউলি ডায়াগনোজ ডায়াবেটিক পেশেন্ট আপনার কাছে আসতে পারে, সেক্ষেত্রে আপনার হিস্ট্রি হয়ে যাবে অনেক শর্ট। আর বহুদিন ধরে ডায়াবেটিস আছে এবং সেই পেশেন্ট ডায়াবেটিসের একটা ট্রিটমেন্ট পাচ্ছে, এই মুহূর্তে আনকন্ট্রোল বা ট্রিটমেন্ট রেজিমেন্ট ঠিক আছে কিনা, বা এই সময় আমাদের কাছে ডায়াবেটিক পেশেন্টগুলো আসেন হচ্ছে গিয়ে তারা স্টেবল ছিল এতদিন, এখন সামনে রমজান, রমজানের আগে কিভাবে ডোজ অ্যাডজাস্ট করবে এবং রমজানের স্ট্রাকচার এডুকেশনটা হচ্ছে গিয়ে সম্বন্ধে তাদের কিছু কোয়েশ্চেন থাকলে সেগুলো জানতে আসে। তাহলে একটা ডায়াবেটিক পেশেন্ট যখন আপনি ইন্ডিভিজুয়ালি ডিল করবেন ইন এ জিপি সেটিং অথবা হচ্ছে গিয়ে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিশনার, যখন একটা স্টেবল ডায়াবেটিক পেশেন্ট আসবে, তখন সেই পেশেন্ট হচ্ছে গিয়ে একটা ক্রনিক কমপ্লিকেশন যেমন সিকেডি, তারপর তার হাইপারটেনশন, তারপর হচ্ছে পোস্ট এমআই ফলো আপ অথবা হার্ট ফেলিয়ারের ফলো আপ, এগুলো নিয়ে আসতে পারে। সে অন্য কোনো অ্যাকিউট প্রেজেন্টেশন যেমন ইউটিআই, নিউমোনিয়া, অ্যাকিউট অ্যাবডোমেন, পেপটিক আলসার ডিজিজ, তারপর লো ব্যাক পেইন, লাম্বাগো সায়াটিকা, এই ধরনের কোনো প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সে হচ্ছে ডায়াবেটিস রিলেটেড কিছু কমপ্লেন নিয়ে আসতে পারে, নতুন ডায়াগনোসিস হয়েছে
আরবিএস অনেক হাই এরকম একটা পেশেন্ট আসতে পারে, অথবা নোন কেস অফ ডায়াবেটিস পেশেন্ট সে ফলো আপে আসতে পারে, যেটা হচ্ছে আমরা বলি রুটিন ফলো আপ। তাহলে আমরা ধরে নেই যে আজকে আমরা একটা পেশেন্টকে নিয়ে ডিল করছি যে কিনা একটা ক্রনিক মানে নোন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস, যার বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস আছে, সে এখন আপনার কাছে অন্য কোনো একটা কমপ্লেইন নিয়ে এবং ডায়াবেটিসের ফলো আপ দুইটা ব্যাপারেই আসছে। এটা যদি আমরা ইয়ে করি, চিন্তা করি, তাহলে এখানে আমি হিস্ট্রির প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে বলবো, এবং সেখান থেকে হচ্ছে নিউলি ডায়াগনোস্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনগুলো সব হচ্ছে কমে কমে যাবে, এবং হচ্ছে তখন হিস্ট্রি শর্ট হয়ে যাবে। আচ্ছা, প্রেজেন্টিং কমপ্লেন কি হতে পারে সেটা তো আমি বললাম। যখন আমি সেই পেশেন্টের হচ্ছে গিয়ে ওই যে ফিফথ ইয়ার আমরা বলতাম নোন কেস অফ ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন ফর 2 ইয়ার্স, এটা আসবে হচ্ছে চিফ কমপ্লেন্সের একদম শেষে, যদি আমরা যেভাবে হচ্ছে গিয়ে ট্রেন্ড ফলো করতাম সেটা আপনারা এখনো করেন। আই হোপ ইউ আর ফলোইং দ্য সেম থিং। এখন আসা যাক হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমি কি করব, পেশেন্টের যে চিফ কমপ্লেইন সেটাকে তো আমি ইলাবোরেট করব। এখন ধরে নিয়েছি পেশেন্ট আমার কাছে আসলে হচ্ছে ডিসইউরিয়া, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন এবং হচ্ছে ফিভার অফ রিসেন্ট অনসেট নিয়ে। সেক্ষেত্রে আমি তার ফিভার ইলাবোরেট করব, তার ডিসইউরিয়া, তারপর তার সাথে হচ্ছে তার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটমের আর কি কি প্রবলেম আছে, তারপর হচ্ছে গিয়ে তার সাথে চিলস এন্ড রাইগার্স হয় কিনা, তারপর হচ্ছে তার ব্যাক পেইন হয় কিনা, তার সাথে হচ্ছে তার আর কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমি হচ্ছে গিয়ে রিলেটেড যে হিস্ট্রি, ফিভার, ডিসইউরিয়া এবং হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশনের, সেগুলো তো আমি নিব। ডায়াবেটিসের একটা পেশেন্টের ক্ষেত্রে আমি কি কি হিস্ট্রি নেব, আমরা একটু গল্পের মতো করে শোনার চেষ্টা করি, তাইলে আশা করি আমি খুব বেশি কঠিন মনে হবে না। ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি পারলে ক্লাসের লাস্টে দিব, হ্যাঁ? অথবা আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আমি একদম লাস্টের সেশনে হচ্ছে গিয়ে কিছু কথা বলবো। এখন দেখা যাক হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস তার কত দিনের, তাইলে আমি বুঝতে পারবো এটা কি নিউ অনসেট নাকি হচ্ছে গিয়ে অনেক দিনের ডায়াবেটিস। এরপরে আসা যাক হচ্ছে টাইপ। এটা শুনলে খুব অদ্ভুত লাগতে পারে যে পেশেন্টকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার টাইপ কোন টাইপের ডায়াবেটিস আপনার, আপনি জানেন কিনা, এটা আমাকে যদি কেউ ফিফথ ইয়ারে জিজ্ঞেস করতো আমি খুব অবাক হতাম, এটা আবার কি ধরনের কোশ্চেন, এটা কি পেশেন্ট আদৌ বলতে পারবে? আমরা যারা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট মেডিকেলে হচ্ছে গিয়ে কাজ করছি বা ইন্টার্নশিপ করছি, আমাকে যদি ওই সময় কেউ এটা বলতো আমার কাছে মনে হতো এরা কি আমেরিকায় ডাক্তারি করে কিনা। বাট ইটস নট দ্যাট সেম। এখন আর 10 বছর আগের মতো অবস্থা নাই। বেসিক্যালি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টরা এই কোশ্চেন শুনলে হাঁ করে তাকায় থাকবে, দ্যাটস লাইকলি। বাট টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট যারা হচ্ছে ইয়াং অনসেট, ওয়েল এডুকেটেড, এই পেশেন্টগুলো কিন্তু হচ্ছে গিয়ে অনেক এডুকেটেড থাকে, অনেক ট্রেন্ড থাকে, এবং তারা কিন্তু এসেই ডক্টরকে বলে হচ্ছে গিয়ে আমার টাইপ 1 ডায়াবেটিস। এবং টাইপ 1 ডায়াবেটিস শুনলেই আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে এই পেশেন্টগুলো হচ্ছে কিন্তু একটু হাই রিস্ক পেশেন্ট, দে নিড স্পেশাল অ্যাটেনশন, দে নিড স্পেশাল প্রিকশন when we are formulating their treatment regimen or we are planning their management. ঠিক আছে? সো যখন পেশেন্ট টাইপ বলতে পারবে না বা হাঁ করে তাকায় থাকবে, তখন আমরা ধরে নিব এই পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস। আর যখন হচ্ছে পেশেন্ট জিজ্ঞাসা করলে বলতে পারবে, বা অনেক সময় জিজ্ঞেস করতে হবে না, পেশেন্ট এসেই বলবে আমি টাইপ 1 ডায়াবেটিক, তখন আমি বুঝলাম যে দিস ইজ এ কেস অফ টাইপ 1 ডায়াবেটিস। প্রথমে আমি তাকে জিজ্ঞেস করব তার যখন প্রথম ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছিল, কিভাবে ডায়াগনোসিস হয়েছিল, সে কি কোনো একটা হেলথ চেকআপ করতে গিয়ে তার ব্লাড সুগার বেশি পাওয়া গেল, নাকি হচ্ছে গিয়ে তার খুব বেশি খারাপ লাগছিল তখন সে হচ্ছে ডাক্তারের কাছে গেল, ডাক্তার টেস্ট করতে দিল, তারপর দেখা গেল তার হচ্ছে ব্লাড সুগার 13-14, নাকি ব্লাড সুগার কত ছিল ওই সময় 28-30 ছিল, নাকি হচ্ছে প্রথমবারেই সে একটা কিটো অ্যাসিডোসিস বা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার সিনড্রোম নিয়ে অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করেছিল। মোড অফ প্রেজেন্টেশনটা জানা জরুরি। ওই সময় তার ব্লাড গ্লুকোজ কত ছিল, ওই সময় তার যে ব্লাড গ্লুকোজ ছিল সেটার উপর ভিত্তি করে তাকে ডক্টর ইনিশিয়ালি কি ট্রিটমেন্ট দিয়েছিল। অনেক সময় হিস্ট্রি নিলে দেখা যায় যে পেশেন্টরা ইনিশিয়ালি হচ্ছে গিয়ে ইনসুলিন দিয়ে ট্রিটেড হয়, তার 1-2 মাস পরে হচ্ছে গিয়ে তারা ওরাল এজেন্টে সুইচ করে। এরকম যখন একটা হিস্ট্রি পাবো তখন আমি আরো বুঝতে পারবো যে এই পেশেন্টটার ইনিশিয়াল প্রেজেন্টেশন হচ্ছে খুব হাই ব্লাড গ্লুকোজ ছিল, গ্লুকোটক্সিসিটি ছিল, তখন ইনিশিয়ালি হচ্ছে তাকে ইনসুলিন দিয়ে ট্রিট করা হয়েছিল, পরবর্তীতে ওরাল যখন এজেন্টে তাকে সুইচ করা হলো ওই সময় তার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ছিল কিনা ওরাল এজেন্টে সুইচ করার পরে। ওরাল এজেন্ট তাকে দেওয়া হয়েছে এবং ওরাল এজেন্টের পেশেন্ট হচ্ছে গিয়ে ইফেক্টিভলি ডায়াবেটিস কন্ট্রোল করতে পেরেছে, তার মানে এটা টাইপ 1 ডায়াবেটিস না। এই ধরনের কিছু কোয়েশ্চেন থেকে আমি অনেক অনেক তথ্য আসলে হচ্ছে গিয়ে
বের করে নিতে পারবে। ট্রিটমেন্টের প্রতি পেশেন্ট কমপ্লায়েন্ট কিরকম ছিল, অর্থাৎ তাকে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, অনেক সময় পেশেন্ট কি করে, পেশেন্টকে ইনসুলিন দেওয়া হয়, পেশেন্ট প্রথমে ভয় পেয়ে যায়, তারপর কিছুদিন ইনসুলিন নেয়, তারপর যখন দেখে যে তার ব্লাড গ্লুকোজ হচ্ছে 5-6, পার্কে হাঁটতে গিয়ে সে হচ্ছে গিয়ে গ্লুকোমিটারে চেক করে, এবং তখন তাকে কেউ বলে দেয় বা সে নিজে মনে করে যে এখন তো আমার আর ডায়াবেটিস নাই, 20 নিয়ে ডায়াগনোসিস হয়েছিল, এখন 5-6 আছে, মানে আমার ডায়াবেটিস চলে গেছে। সে কি করে, সে তার সমস্ত ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দেয়, এবং তারপরে সে যখন আবার আপনার কাছে প্রেজেন্ট করে তখন দেখা যায় যে আবার তার 20 হয়েছে ব্লাড সুগার। পেশেন্ট এসে হিস্ট্রি দেয় কি, আমার এক সময় ডায়াবেটিস ধরা পড়ছিল, কিছুদিন ইনসুলিন নিছিলাম, তারপর না ডায়াবেটিসটা চলে গেছিল, ডায়াবেটিস আর ছিল না আমার, এখন আবার কেন জানি মনে হইলো, খুব খারাপ লাগতেছিল কয়েকদিন ধরে, এখন আমি টেস্ট করে দেখলাম 20, আমার তো আসলে ডায়াবেটিস ছিল না, বা আমার তো আসলে ডায়াবেটিস নাই। দিস ইজ দ্য প্রবলেম উইথ এডুকেশন। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমার মেইন ব্যারিয়ার হচ্ছে এডুকেশন। এই পেশেন্টকে বোঝাতে হবে আপনার যখন ব্লাড সুগার 5 অথবা 6 হয় তখন আপনার ডায়াবেটিস চলে যায় না। The diabetes or the blood sugar is controlled with medication, be it insulin, be it oral anti-diabetic drug. আপনি যখনই এটা বন্ধ করেন, আপনি যখনই হচ্ছে ট্রিটমেন্ট থেকে দূরে সরে যান, তখনই আবার আপনার ব্লাড সুগারটা হাই হওয়া শুরু করে, এবং হচ্ছে গিয়ে সেই বানরের তেলযুক্ত বাসে ওঠার মতো অবস্থা হয়, সে উঠে আর নামে, আলটিমেটলি সে কিন্তু নিচেই পড়ে থাকে, সে আর কখনো হচ্ছে গিয়ে বাসের আগায় অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলের কাছে ধারেও যেতে পারে না। সো এই প্রত্যেকটা হিস্ট্রি যে আমি এত ডিটেলস বলছি, প্রত্যেকটা হিস্ট্রি কিন্তু কিছু ইমপ্লিকেশন আছে। এটা এখনই আপনাদেরকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা শুরু করতে হবে না, বাট ইউ জাস্ট গেট অ্যান আইডিয়া যে একটা ডায়াবেটিক পেশেন্টকে আমি কিভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করব। এরপর কথা হলো, সে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে যে ট্রিটমেন্ট পেয়েছিল সেটাতে সে কমপ্লায়েন্ট ছিল কিনা, কমপ্লায়েন্ট থাকার পরও তার ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে মানে ইফেক্টিভ ছিল কিনা, অর্থাৎ ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ছিল কিনা। দেন পেশেন্ট বলে গিয়ে হ্যাঁ আমার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল, তখন তাকে জিজ্ঞেস করতে হবে কন্ট্রোল ব্লাড গ্লুকোজ বলতে আপনি আসলে কি বুঝেন। তখন সে যদি উত্তর দেয় এই তো আমার প্রথম ধরা পড়ছিল 30, এখন আমার 20 কন্ট্রোল হয়েছে, তখন তাকে বুঝায় বলতে হবে যে এটা মানে কন্ট্রোল না, কন্ট্রোল মানে হচ্ছে খালি পেটে এত থাকবে, ভরা পেটে এত থাকবে। ট্রিটমেন্ট নিয়ে আপনার যখন এটা থাকবে তখন আপনি বলবেন যে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। আচ্ছা, এটা গেল তার ইনিশিয়াল ট্রিটমেন্টের কথা। এখন সে কি ট্রিটমেন্ট পাচ্ছে? ইনিশিয়ালি অনেকে ওরাল এজেন্ট দিয়ে ট্রিটেড হয়, ইনিশিয়ালি অনেকে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল দিয়ে ট্রিটমেন্ট নেয়, এরপরে আস্তে আস্তে ওরাল এজেন্টে তারা হচ্ছে শিফট করে। এরপরে দেখা যায় যে ওরাল এজেন্ট ইনিশিয়াল ডোজে কিছুদিন ভালো থাকার পরে টাইপ 2 ডায়াবেটিসের একটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ দেখেছিলাম। তারপর ওরাল এজেন্ট যখন হচ্ছে ইনিশিয়াল ডোজে আর কন্ট্রোল হয় না, আস্তে আস্তে ডোজ এসকেলেট করতে হয়। একটা সময় গিয়ে ওরাল এজেন্ট হাই ডোজে অথবা হচ্ছে গিয়ে হাইয়েস্ট ডোজে দেওয়ার পরও হচ্ছে গিয়ে ব্লাড সুগার কন্ট্রোল হয় না, দেন ইট ইজ দ্য টাইম টু সুইচ ওভার টু ইনসুলিন। এখন পেশেন্ট কি পাচ্ছে? ইনসুলিন পাচ্ছে। যদি ইনসুলিন পেয়ে থাকে, কতদিন ধরে সে ইনসুলিন পাচ্ছে? তাকে ওরাল এজেন্ট থেকে কেন ইনসুলিনে শিফট করা হলো? ওই সময় কি তার সুগার কন্ট্রোল হচ্ছিল না, নাকি হচ্ছে গিয়ে তার কোনো সার্জারি করা হয়েছিল এই কারণে শিফটিংটা করা হয়েছিল? এই জিনিসগুলো জানতে হবে। পেশেন্ট এসে আপনাকে কোয়েশ্চেন করবে, আমাকে ডক্টর ইনসুলিন নিছে, আমি 1 থেকে 2 বছর ধরে ইনসুলিন নিচ্ছি, নিতে নিতে আমার চামড়া একদম যেতে চাই। তখন পেশেন্টকে বোঝাতে হবে যে আপনাকে কেন ইনসুলিনে শিফট করা হয়েছিল। ওরাল এজেন্ট থেকে যখন হাইয়েস্ট ডোজে গিয়ে ফেল করে এবং তারপরে ইনসুলিনে শিফট করা যায়, তখন লিটারেলি ইফ আই ওয়ান্ট টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার, আমার পক্ষে হচ্ছে গিয়ে ওরাল এজেন্টে সুইচ করা সম্ভব না। বা পেশেন্টকে এটা বলে দিতে হবে, হ্যাঁ আপনার চাওয়া অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আমি হয়তো ইনসুলিন থেকে ওরাল এজেন্টে শিফট করতে পারবো, আপনি হয়তো খুশিও হয়ে যাবেন, বাট ইন দ্য লং রান আমি আসলে আপনার ক্ষতি করবো। শিফট তো আসলে করাই যায় ওরাল এজেন্টে, কিন্তু আমার যেটা মেইন উদ্দেশ্য, ট্রিটমেন্টের উদ্দেশ্য কি? ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করা, লং টার্ম কমপ্লিকেশন গুলাকে বা অ্যাকিউট কমপ্লিকেশন গুলাকে প্রিভেন্ট করা। আমি যদি ট্রিটমেন্ট দিচ্ছি, অনেক দামি ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু হচ্ছে গিয়ে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে তো আসলে আমার ট্রিটমেন্ট দিয়ে লাভ নেই। তো পেশেন্ট হচ্ছে অনেক সময় আপনি যখন পেশেন্টকে অফার করবেন ইটস দ্য টাইম টু সুইচ টু ইনসুলিন, তখন পেশেন্ট বলবে যে এখন যদি ইনসুলিন নেই তাহলে কি হচ্ছে গিয়ে পরবর্তীতে আমি আবার মুখের খাবার ওষুধে ফেরত আসতে পারবো? তখন পেশেন্টকে বোঝাতে হবে যে এখন আমরা যদি সার্জারির জন্য মুখে খাবার ওষুধ থেকে ইনসুলিনে সুইচ করি, দেন ইটস ওকে, উই উইল এগেইন কাম ব্যাক টু ওরাল এজেন্টস। বাট এখন যদি আমার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, মুখে খাবার ওষুধের হাইয়েস্ট ডোজে গিয়েও এখন আমি ইনসুলিনে যাচ্ছি, এরপরে আসলে আমার আর সুইচ ব্যাক করে আসার সুযোগ নাই।
সুযোগ নাই বলতে ডায়াবেটিস কন্ট্রোল করতে চাইলে সুযোগ নাই, আর সুযোগ আমি যদি কন্ট্রোল করতে না চাই তাহলে দেয়ার ইজ এভরি চান্স দ্যাট দ্য পেশেন্ট ক্যান হ্যাভ, এভরি ফ্রিডম দ্য পেশেন্ট ক্যান হ্যাভ। পেশেন্ট অল্টারনেটিভ মেডিসিন ট্রাই করতে পারে, পেশেন্ট থানকুনি পাতা খাইতে পারে, পেশেন্ট হচ্ছে গিয়ে মুখে খাবার ওষুধ খাইতে পারে, পেশেন্ট আয়ুর্বেদ ওষুধ খাইতে পারে, পেশেন্ট যা ইচ্ছে তাই করতে পারে। পেশেন্ট হ্যাজ অল সর্টস অফ অটোনমি। আমাদের দেশে আমরা পেশেন্টকে কিছুই বলতে পারি না। আগেকার দিনে টিচাররা হচ্ছে একটু অথরিটেটিভ ছিল, তারা একটু বকাবকি করতো। ডায়াবেটিক পেশেন্টরা আবার হচ্ছে গিয়ে একটু চালাক পেশেন্ট, তারা আবার এক ডাক্তার বকাবকি করলে যেই ডাক্তার একটু ভালো ব্যবহার করে তার কাছে যায়, কিন্তু হচ্ছে যে ভালো ব্যবহার করে সে আবার পেশেন্টের কথা মতো পেশেন্টকে খুশি করার জন্য পেশেন্ট যেভাবে চায় সেভাবে ট্রিটমেন্ট দেয়। আসলে কিন্তু আদতে ইন দ্য লং রান পেশেন্টের ক্ষতি হয়। এই কারণে একটু সময় নিয়ে পেশেন্টকে আসলে বুঝায় বলতে হবে যে আমি যে আপনাকে বলছি এটা আসলে আমার সুবিধার জন্য বলছি না, আমি আপনাকে মুখে খাবার ওষুধ আপনি চাওয়ার পর সাথে সাথেই লিখে দিতে পারি, এতে করে আমার সময় বাঁচে, আপনিও খুশি হন। আপনি ভাববেন যে এই ডাক্তার তো খুব ভালো, অন্য ডাক্তারের কাছে গেলাম সে তো ইনসুলিন নিতে বললো, এই ডাক্তার তো আমি বলার পরেই আমাকে মুখে খাবার ওষুধ দিয়ে দিচ্ছে। কিন্তু এটা আসলে হচ্ছে গিয়ে আপনি যদি মানে নিজে সততার সাথে প্র্যাকটিস করতে চান, পেশেন্টের ভালো করার ইন্টেনশনে যদি আপনি মানে ট্রিটমেন্ট দিতে চান, তাহলে কিন্তু আপনার তাকে রিস্ক অ্যান্ড বেনিফিটটা বুঝায় বলতে হবে যে হচ্ছে গিয়ে ইনসুলিন আর মুখে খাবার ওষুধ দিলে ডায়াবেটিস কন্ট্রোল না হলে কিন্তু আসলে ইন দ্য লং রান আপনি কিন্তু এফেক্টেড হবেন বা ক্ষতির সম্মুখীন হবেন। এই জিনিসগুলো হচ্ছে পেশেন্টকে বুঝায় বলার পর পেশেন্ট যেটা হচ্ছে গিয়ে আসলে ডিসিশন নেয় বা নিতে চায়, কিন্তু আপনাকে আপনার দিক থেকে ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে মেডিকেল লিগ্যাল পারপাসে ক্লিয়ার থাকতে হবে, একটা হচ্ছে এথিক্যাল দিক থেকে ক্লিয়ার থাকতে হবে, এই ব্যাপারগুলো। এরপরে হচ্ছে গিয়ে এখন যে সে ট্রিটমেন্ট পাচ্ছে, এই ট্রিটমেন্টে তার ব্লাড সুগার কেমন, এই ব্লাড সুগারটা কেমন এটা যদি হচ্ছে গিয়ে বলি, তাহলে যারা একটু অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছে তারা কি করবে, তারা বলবে আমার ব্লাড সুগার ভালো আছে, কন্ট্রোলে আছে। তারা ব্লাড সুগারের সম্বন্ধে আপনার সাথে কোনো কথাই বলতে চাইবে না। তখন আপনি যদি মনে করেন পেশেন্ট বললো যে কন্ট্রোল আছে, আচ্ছা ঠিক আছে কন্ট্রোল আছে, যা ট্রিটমেন্ট পাচ্ছে আমি সেটাই কন্টিনিউ করি, তার মানে কিন্তু আপনি হচ্ছে গিয়ে আর ডায়াবেটিসের কন্ট্রোলের ধারে কাছে যেতে পারবেন না। আপনাকে পেশেন্টকে বলাইতে হবে যে কন্ট্রোল আছে বলতে আপনি কি বুঝেন, এবং হচ্ছে গিয়ে আপনার আসলে ব্লাড সুগার কত থাকে, খালি পেটে কত থাকে এবং ভরা পেটে কত থাকে, কবে মেপেছেন। তখন আস্তে আস্তে কিন্তু হচ্ছে গিয়ে পেশেন্ট বলে যে হ্যাঁ আমার আসলে খাবার পরে 13-14 থাকে, আমার খালি পেটে হচ্ছে 8-9 থাকে, তার মানে কিন্তু কন্ট্রোল না। কিন্তু আপনি যদি বলেন কন্ট্রোল আছে কিনা আর ধরে নেন যে পেশেন্ট বুঝে যে কন্ট্রোল কি, তাহলে কিন্তু পেশেন্ট আপনাকে অলওয়েজ মিসগাইড করবে। HbA1c করা হয়েছে কিনা, HbA1c যদি কোনো রিপোর্ট সে 3 মাস বা 6 মাসের মধ্যে দেখাতে পারে, তাহলে আমরা ধরে নিব মানে তার বুঝতে পারবো, একটু রিফ্লেকশন পাবো যে গত 3 মাসের মধ্যে হচ্ছে গিয়ে আসলে তার কন্ট্রোলটা কিরকম ছিল। তিনি পরিবারের কোনো এই পেশেন্টকে হচ্ছে আচ্ছা, আমি যখন পেশেন্টকে ট্রিটমেন্ট দিব তখন কিন্তু পেশেন্টের ক্রিয়েটিনিন এবং এসজিপিটির উপর লক্ষ্য রেখে আমার ট্রিটমেন্টকে ফর্মুলেট করতে হবে। এরপরে আমি পেশেন্টকে জিজ্ঞেস করব
যে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তার কমপ্লায়েন্সের একটা ইস্যু আছে। কমপ্লায়েন্সের ইস্যু কি? সে ডায়াবেটিক রোগীর জন্য যেরকম খাবার খাওয়া উচিত সেই খাবার সে ঠিক মতো খায় কিনা, নাকি সে মাঝে মাঝেই মিষ্টি খেয়ে ফেলে, মাঝে মাঝেই সে দাওয়াতে গিয়ে ভুরিভোজ করে ফেলে, অথবা হচ্ছে গিয়ে সে বাসায় ঠিকঠাক মতো মানুষের মানে তার ফ্যামিলি মেম্বারদের হচ্ছে গিয়ে শাসনে থাকে তখন সে মেনটেন করে, কিন্তু বাইরে হচ্ছে গিয়ে যখন হচ্ছে কারোর সাথে আড্ডা দিতে যায় বা টং দোকানে যায় তখন সে চিনি দিয়ে চা খেয়ে ফেলে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে একটু দেখতে হবে। আরেকটা কি, সে ঠিকমতো এক্সারসাইজ করে কিনা। এক্সারসাইজ করে কিনা, এখন অনেকে বলবে আমি মানে অস্ট্রিও আর্থ্রাইটিস আছে, আমার কোমর ব্যথা আছে, আমি হাঁটতে পারি না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সেক্ষেত্রে সে অল্টারনেটিভ আর কি করতে পারে? পেশেন্টকে সবসময় এনকারেজ করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য। এরপরে আমি তাকে কি জিজ্ঞেস করব এই ডায়াবেটিসের সাথে তার আর কি কি কোমরবিডিটিস আছে, অর্থাৎ হাই প্রেশার আছে কিনা, ডিসলিপিডিমিয়া আছে কিনা, থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। এরপর হচ্ছে তার সিস্টেমিক রিভিউ। এই ডায়াবেটিসের জন্য তার যে ক্রনিক কমপ্লিকেশন গুলো হয় সেই ক্রনিক কমপ্লিকেশন গুলোর জন্য তার কোনো সিমটম ডেভেলপ করেছে কিনা, যেমন হাত পা জ্বালা পোড়া করা, টিংলিং নামনেস, তারপর চোখে ঝাপসা দেখা, অথবা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলতে হচ্ছে গিয়ে পেশেন্টের হচ্ছে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যানজাইনার মতো কোনো ফিচার আছে কিনা, বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যেমন হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, রেস্ট পেইন আছে কিনা। এবং একটা ডায়াবেটিস কি একটা ক্রনিক ডিজিজ, এটার সাথে পেশেন্টের লাইফস্টাইলের অনেক কিছু জড়িত, পেশেন্টের মেডিকেশন কস্ট জড়িত, পেশেন্টের সোশ্যাল সার্কামস্টেন্স জড়িত, ইনসুলিনের প্রতি পেশেন্টের অনেক ফোবিয়া থাকে, নিডল ফোবিয়া থাকে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা পেশেন্টের ডায়াবেটিস হলে পরে তার ডিপ্রেশনে যাওয়ার জন্য, তার অ্যাংজাইটি হওয়ার জন্য, তার সোশ্যাল ডিপ্রাইভেশন বা আইসোলেশন হওয়ার জন্য হচ্ছে গিয়ে একটা কজ হতে পারে। এটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস ডিস্ট্রেস। ডায়াবেটিসের কারণে তার সবসময় মন খারাপ থাকে কিনা, সে ডিপ্রেস থাকে কিনা, বা ডিপ্রেশনের জন্য তার ডিপ্রেশন তার ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে একটা অন্তরায় কিনা। এরপর হচ্ছে নর্মাল থেকে সে কখনো হসপিটালাইজেশন হয়েছিল কিনা, তার সার্জারি হয়েছিল না, তাকে যদি আমি হচ্ছে গিয়ে ডায়াবেটিসের ফ্রেমে ফেলতে চাচ্ছিল কিনা, যে কারণে তাকে ভর্তি কারণে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আরেকটা হচ্ছে গিয়ে সে এই হাইপোগ্লাইসেমিয়া বলে সে বুঝতে পারে কিনা, অর্থাৎ তার হাত পা ঠান্ডা হয়ে আসা, ঘাম দেওয়া, বুক ধরফর করা, ক্ষুধা পাওয়া, এই সিমটম গুলো সে বুঝতে পারে কিনা। এটা যদি সে বুঝতে না পারে মানে তার অ্যাওয়ারনেস আছে কি নাই, যদি অ্যাওয়ারনেস না থাকে দেন এটা হচ্ছে আসলে একটা খুব রিস্কের ব্যাপার। সেই পেশেন্টের ক্ষেত্রে আমার ট্রিটমেন্টে গিয়ে এটার ইমপ্লিকেশন কি, এই পেশেন্টকে আমি খুব টাইট কন্ট্রোল করবো না। টাইট কন্ট্রোল করলে কি হবে, পেশেন্টের যেহেতু অ্যাওয়ারনেস নাই, পেশেন্টের সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আমি যে এখানে এত এত কোশ্চেন বলছি, এই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আমার ম্যানেজমেন্ট ফর্মুলেশনে একটা প্রভাব ফেলবে। এরপর হচ্ছে এই পেশেন্টের স্ট্রোক বা এমআই এর কোনো হিস্ট্রি বা ইতিহাস আছে কিনা, তার মানে কি ডায়াবেটিসের জন্য তার ম্যাক্রোভাস্কুলার কোনো কমপ্লিকেশন অলরেডি ডেভেলপ করেছে কিনা। সার্জারি ব্লাড ট্রান্সফিউশন তো আমরা রুটিনলি নেই। এরপরে আসা যাক হচ্ছে গিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট হিস্ট্রি। ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে হচ্ছে গিয়ে ম্যাকলিওডেক বা হাচিসনের দুটাতেই হচ্ছে গিয়ে চার্ট আছে, যে যখন আমরা ড্রাগ হিস্ট্রি নিব তখন ড্রাগের ডোজ, তারপর ডিউরেশন, রেজিমেন, কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, এগুলো সবকিছু জিজ্ঞেস করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি জিজ্ঞেস করবো, যে পেশেন্টের কারেন্ট ট্রিটমেন্ট রেজিমেন কি, মানে কি কি পেশেন্ট ইনসুলিন পাচ্ছে নাকি ওরাল ড্রাগ পাচ্ছে। ওরাল ড্রাগ যদি পেয়ে থাকে সে কোন কোন গ্রুপের ড্রাগ পাচ্ছে, ডোজটা কি, সেই ডোজটা কি হচ্ছে গিয়ে হাইয়েস্ট ডোজ, ম্যাক্সিমাম ডোজ, নাকি হচ্ছে গিয়ে সাব অপটিমাল ডোজ। কমপ্লায়েন্স বলতে পেশেন্ট ঠিকমতো ওষুধ খায় কিনা, পেশেন্ট ঠিকমতো ইনসুলিন নেয় কিনা। অনেক মাই আছে যারা হচ্ছে ঠিকমতো ইনসুলিন নেয় না, ছেলের জন্য বসে থাকে, হাজবেন্ডের জন্য বসে থাকে, তারা ইনসুলিন নেওয়াটা নিজে নিজে শিখে না। এখানে কমপ্লায়েন্স আমাদের জন্য একটা বিশাল ব্যারিয়ার। বাসায় যদি কেউ না থাকে তখন এই পেশেন্ট গুলা হচ্ছে গিয়ে ইনসুলিন নিতে পারে না, ইনসুলিন ছাড়াই তারা 2 দিন 3 দিন হচ্ছে গিয়ে চলে। ব্যারিয়ারটা কি হচ্ছে গিয়ে আসলে সে চোখে দেখতে পাচ্ছে না বলে সে সিরিঞ্জে ইনসুলিন টেনে নিতে পারছে না, নাকি সে পড়তে পারে না যেটা দিয়ে সে হচ্ছে গিয়ে দেখবে যে ইনসুলিনের ইউনিট সে কত নিল, নাকি হচ্ছে গিয়ে সে আসলে হচ্ছে গিয়ে শিখতে চায় না, তার ইমোশনাল রেজিস্ট্যান্সটাই বেশি। যদি কেউ ইনসুলিন নেয় তাহলে তার ইনসুলিন ঠিক টেকনিকটা ঠিক আছে কিনা।
আমি জাস্ট কয়েকদিন আগে একটা পেশেন্ট দেখলাম, সেটা হচ্ছে পেশেন্ট গত 2 মাস ধরে হচ্ছে ইনসুলিন নিচ্ছে। ইনসুলিনের ডোজ বাড়ানো হচ্ছে, বাড়াতে বাড়াতে ইনিশিয়াল ডোজ থেকে প্রায় 20 ইউনিট করে ইনসুলিন প্রতি বেলায় বাড়ানো হচ্ছে। বাট পেশেন্টের ব্লাড গ্লুকোজ কিছুতেই রেসপন্ড করছে না। এবং রেসপন্ড না করার যে কারণ, যে পেশেন্ট কি খুব বেশি ওবেস কিনা, তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, এরকম কোনো কিছু নাই। পেশেন্ট কিন্তু খুবই লিন অ্যান্ড থিন। তারপর আমি নিজে ইনিশিয়ালি হচ্ছে, যেহেতু হচ্ছে পেশেন্ট 2 মাস ধরে আগে থেকেই হচ্ছে ইনসুলিন নিচ্ছে, ফার্স্ট আমি যখন তাকে দেখি তখন হচ্ছে গিয়ে আমি নিজেও আসলে তার ইনসুলিন টেকনিকটা চেক করে নেই। এরপরে যখন সে ফলো আপে আসলো, তখন আমি মানে সেকেন্ড ডেতে তাকে ইনসুলিনের সাথে করে নিয়ে আসতে বলছি, যে দেন আই উইল চেক দ্য ইনসুলিন টেকনিক। কারণ প্রথম দিন পেশেন্টের সাথে ইনসুলিন থাকে না, ভায়াল থাকে না, সিরিজ থাকে না, তখন তাকে হচ্ছে গিয়ে হাইপোথেটিক্যালি বা ভার্চুয়ালি দেখানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু 2 মাস ধরে ইনসুলিন নিচ্ছে, তো আই থট যে এত বেশি মেজর ভুল হবে না। এরপরে যখন সে আসলো ইনসুলিন নিয়ে বা নিয়ে, এবং দিস টাইম অলসো আমি যখন ট্রিটমেন্ট রেজিমেন্ট হচ্ছে কি মডিফাই করলাম, তাতে হচ্ছে তার ডায়াবেটিস কন্ট্রোল হয় নাই। দেন কি দেখা গেল, ইন্টারেস্টিং থিং দ্যাট উই কুড এক্সপ্লোর, যে পেশেন্ট সবসময় পেন ডিভাইসে ডায়াল ঘুরাতে হয়, ডায়াল ঘুরাই ঘুরাই হচ্ছে গিয়ে নিয়ে আসতে হয় হচ্ছে জিরোতে। পেশেন্ট পেন ডিভাইসটাকে চার্জ করে ঠিকই, ইনিশিয়ালি সে ডায়াল ঘুরায় তার 12 ইউনিট 20 ইউনিট ইনসুলিন নেওয়া ওই পর্যন্ত যায় ঠিকই। তারপর সে যখন পুশ করে, প্রিক করার পরে ফার্স্ট যে একটা ক্লিক সাউন্ড হয়, এরপরেই সে পুশ করা বন্ধ করে দেয়। অ্যাজ এ রেজাল্ট গত 2 মাস ধরে সে প্রত্যেক দিন প্রতি বেলায় 2 ইউনিট করে ইনসুলিন নিয়ে যাচ্ছে। আর আমরা কি করছি, আমরা হচ্ছে ইনসুলিনের ডোজ বাড়ায় যাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে তারপর আমি চিন্তা করলাম যে পেশেন্টের তো বডি ওয়েট আসলে অত বেশি না, পেশেন্ট এত ইনসুলিন রেজিস্ট্যান্ট না, এত ডোজের ইনসুলিন তার লাগবে না। দেন আমি কি করলাম, সে তখন যেই এটা ছিল, তার ডোজটা ছিল, সেখান থেকে হচ্ছে অনেক কমায় দিলাম। ইনিশিয়ালি যেটা শুরু করা হয়েছিল সেখান থেকে জাস্ট 2 বাড়ালাম। এবং তারপরের ফলো আপে যখন পেশেন্ট আসলো, তখন হচ্ছে গিয়ে দেখা গেল যে তার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে। সো ইনসুলিন টেকনিক, যে পেশেন্ট তার যার ডায়াবেটিস অনেকদিন ধরে, যে কয়েক বছর ধরে ইনসুলিন নিচ্ছে, তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনসুলিন টেকনিকটা চেক করাটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট কি করে, পেশেন্ট অধিকাংশ সময় হচ্ছে খুব ভয় পায়, মনে করে কি এটা যদি আমি হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে গিয়ে মানে স্ট্যাপ করি, দেন হচ্ছে এটা মাংসের মধ্যে চলে যাবে অথবা রক্তে চলে যাবে। এই জন্য সে কি করে, সে অনেক ব্যাকাতেরা করে একদম 30 ডিগ্রি 10 ডিগ্রিতে হচ্ছে গিয়ে এটাকে পুশ করে। ফলে কি হয়, এটা বিসিজির মতো ইন্ট্রাডার্মাল একটা ইনজেকশন হয়ে যায়, এটা আসলে আর সাবকিউটেনিয়াস ফ্যাটে যায় না। এবং তখন কি হয়, আমি ইনসুলিনের হচ্ছে গিয়ে অ্যাকশনটা পাই না। আর পেশেন্টকে হচ্ছে গিয়ে বুঝাতে হবে যে এখনকার যে ডিভাইসগুলা, পেন ডিভাইস অথবা সিরিঞ্জ, এগুলার যতটুকু হচ্ছে গিয়ে নিডেলের লেন্থ, তাতে এটা ইন্ট্রামাসকুলার হওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি আমি 90 ডিগ্রিতে স্ট্যাপ করি, সেক্ষেত্রে এটা সাবকিউটেনিয়াসলি যাবে। এবং এই জিনিসগুলো আমাদেরকে কোন সেটিং এ কমব্যাট করতে হয় জানেন, এই যখন আপনারা ওয়ার্ডে ইন্টার্নশিপে কাজ করবেন, অনেক দিন এসে ফলো আপে দেখবেন কি, সকালবেলায় পেশেন্টকে যদি জিজ্ঞেস করেন যে আজকে কি ইনসুলিন নিছেন, তখন বলবে কি যে আমার ব্লাড সুগার আজকে সকালবেলা 4.5 ছিল বা 5 ছিল, সিস্টার ইনসুলিন দেয় নাই। আমাদের সিস্টারদের মধ্যে এই এডুকেশনের অনেক অনেক গ্যাপ আছে। তারা মনে করে কি ডায়াবেটিসটা ফাস্টিং এ যদি 4-5 থাকে, তাহলে আমাকে আর সকালের ইনসুলিন ডোজটা দিতে হবে না। So the blood sugar never comes down to normal. It always fluctuates within very high range and very low range. পেশেন্টকে অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টারকে আমার ওয়ার্ড সেটিং এ বুঝাইতে হবে যে ব্লাড গ্লুকোজ 5 মানে হচ্ছে ফাস্টিং আমি যে টার্গেটে রাখতে চেয়েছিলাম সেই টার্গেটে আছে। সকালের ইনসুলিনটা আমি দিচ্ছি হচ্ছে আমার পোস্ট মিল ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করার জন্য। সো সকালবেলা 5 ব্লাড সুগার পেলাম আর ইনসুলিন দিলাম না, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমি পেশেন্টকে অনেক অনেক ড্রাগ দিতে পারি, কিন্তু পেশেন্টের কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, যেমন মেটফর্মিনে কি হয়, নজিয়া হয়, ডায়রিয়া হয়, পেশেন্ট টলারেট করতে পারে না। একইভাবে SGLT2 দিলাম, সবাই আমাকে হচ্ছে গিয়ে অনেক বেশি প্রাইম করে রাখছে, এটা খুব ম্যাজিক ড্রাগ, এটার অনেক অনেক কার্ডিওভাস্কুলার ইফেক্ট আছে, তো পেশেন্ট এটা টলারেটই করতে পারলো না ডিহাইড্রেশনের জন্য, পেশেন্ট উইকনেসে একেবারে বিছানায় পড়ে গেল, তাহলে কিন্তু এই ড্রাগ আমি কন্টিনিউ করতে পারবো না। যে ড্রাগ দিচ্ছি, আমি পেশেন্ট এতদিন ধরে ওরালি সালফোনাইল ইউরিয়া পাচ্ছিল, যেটার মেইন সাইড ইফেক্ট কি, হাইপোগ্লাইসেমিয়া, ওয়েট গেইন। এখন কাজ হচ্ছে না, আমি এই ওষুধটা স্টপ না করে ইনসুলিনে সুইচ করলাম, আমি ইনসুলিনে দিলাম, সালফোনাইল ইউরিয়াও দিলাম, তাহলে কি হবে, আই এম পুটিং দ্য পেশেন্ট এট রিস্ক অফ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। এই কাজটা করা যাবে না। সো সবসময় আমাকে ট্রিটমেন্ট রেজিমেন্ট খুব ভালোভাবে হচ্ছে গিয়ে রিভিউ করতে হবে, এবং মানে দরকার হলে ডাবল চেক করতে হবে। এরপর পার্সোনাল হিস্ট্রিতে আমি পেশেন্টকে কি জিজ্ঞেস করব, পেশেন্ট স্মোকার কিনা।
অলওয়েজ আমি পেশেন্টকে হচ্ছে গিয়ে স্মোকিং প্রোহিবিট করার জন্য বলবো। অ্যালকোহলিক কিনা, পেশেন্টের অকুপেশন এখানে কেন ইম্পর্টেন্ট। পেশেন্টের যদি খুব ইরাটিক লাইফস্টাইল হয়, সে যদি নাইট মানে কোনো একটা লরি ড্রাইভার হয় অথবা এমন কোনো কাজ করে যে তার ডায়েটারি প্যাটার্ন মেনটেন করা কোনোভাবেই সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু আমাকে এমন ড্রাগগুলা বা এমন ইনসুলিনগুলো চয়েস করতে হবে যেটা হচ্ছে গিয়ে সে তার লাইফস্টাইলের সাথে ইনকর্পোরেট করতে পারে, যেগুলো লং অ্যাক্টিং না, যেগুলো শর্ট অ্যাক্টিং, যেগুলো মানে যখন খাবো তখন নিলে ব্লাড সুগারটা পোস্ট মিল ব্লাড সুগারের এক্সকারশনটা হচ্ছে গিয়ে কমাবে। ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, নাহলে দেখা যাবে আমি সবকিছু করে ফেললাম, একটা পেশেন্ট ডায়াবেটিসের ফলো আপে আসছে, আগে যা ছিল তাই রাখলাম এবং হচ্ছে গিয়ে পেশেন্টের ডায়াবেটিস ভালো কন্ট্রোল, তারপর দেখা গেল যে পেশেন্ট আসলে প্রেগন্যান্ট, তখন তো আসলে হচ্ছে গিয়ে আমার সবকিছু টার্গেটে থাকলেও এভরি ট্রিটমেন্ট টার্গেট অ্যান্ড এভরি মোডালিটি অফ ম্যানেজমেন্ট উইল বি চেঞ্জড। এই পেশেন্টকে আমাকে গাইনোকোলজিস্টের কাছে পাঠাতে হবে, এই পেশেন্টের মানে 20 উইকসে অ্যানিমালি স্ক্যান করতে হবে, এই পেশেন্টের ব্লাড সুগারের টার্গেট চেঞ্জ হয়ে যাবে, অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাবে, এই পেশেন্টের হচ্ছে গিয়ে যেই রেজিমেনেই সে সুপার ডুপার কন্ট্রোলে থাকুক না কেন, এখন আমাকে রেজিমেন চেঞ্জ করে ওরাল এজেন্ট চেঞ্জ করে ইনসুলিনে সুইচ করতে হবে। তো মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইজ অলসো ইম্পর্টেন্ট। এরপরে কি পেশেন্টের সোশ্যাল সার্কামস্ট্যান্স, পেশেন্ট কার উপর ডিপেন্ডেন্ট কিনা, পেশেন্টের যেই রেজিমেন, আমি খুব ভালো খুব এফিকেশিয়াস একটা এজেন্ট দিতে পারি, আমি পেশেন্টকে হচ্ছে গিয়ে একটা SGLT2 ইনহিবিটর দিলাম, আমি পেশেন্টকে একটা ভিল্ডাগ্লিপটিন আর মেটফর্মিনের কম্বিনেশন দিলাম এবং আমি পেশেন্টকে একটা ভিক্টোজা দিয়ে দিলাম, খুবই ভালো কন্ট্রোল হবে, কিন্তু পেশেন্টের সারা মাসে মেডিকেশনের পিছনে খরচ হবে কত, 20,000 টাকা, এবং পেশেন্ট হচ্ছে গিয়ে মাসে বেতন পায় কত, 30,000 টাকা, এই 30,000 টাকা থেকে সে বাসা ভাড়া দেয়, সে তার 2টা ছেলেমেয়ের হচ্ছে গিয়ে খরচ চালায়, সংসারের খরচ চালায়, তাহলে কি এই পেশেন্ট ট্রিটমেন্ট নিতে পারবে, পারবে না। তো আমাকে পেশেন্টের সোশ্যাল সার্কামস্ট্যান্স, পেশেন্টের হচ্ছে গিয়ে ইনকাম, পেশেন্টের হচ্ছে ফিজিবিলিটি, এগুলা চিন্তা করে তারপর হচ্ছে আমাকে তার ব্যাপারে ডিসিশন নিতে হবে যে হোয়াট সর্ট অফ ট্রিটমেন্ট আই উইল গিভ দ্য পেশেন্ট। পেশেন্ট কি নিজে এবল কিনা, অনেক মা আছে, অনেক এল্ডারলি পেশেন্ট আছে যারা হচ্ছে গিয়ে নিজেরা ইনসুলিন দিতে পারে না, সেক্ষেত্রে কেয়ার গিভার কোন সময় আসলে তাকে দিতে পারবে, আমি যদি এই পেশেন্টকে 4 বার ইনসুলিন দেই আসলে তার পক্ষে সম্ভব না, কারণ যে কেয়ার গিভার সে চাকরি করে, সে বাসায় থাকে না, সেক্ষেত্রে কি করব, আমি তাকে 2 বারের ইনসুলিন দিব, কম্বিনেশন মানে প্রিমিক্সড ফর্মুলেশন দিব বা স্প্লিট মিক্স রেজিমেন দিব, সো দ্যাট সকালে আর রাত্রে হচ্ছে তাকে ইনসুলিনটা অন্য একজন দিতে পারে। স্পন্সর মানে হচ্ছে কে তার ট্রিটমেন্টের খরচ যোগায়, হাজবেন্ড যদি খরচ যোগায় তাহলে একরকম, কেউ যদি নিজে ইনকাম করে তার ট্রিটমেন্টের খরচ করে তাহলে একরকম, আর কেউ যদি হচ্ছে গিয়ে একেবারে ডিপেন্ডেন্ট থাকে ছেলে মেয়ের প্রতি তাহলে আরেক রকম। এগুলো আসলে সবগুলো ব্যাপার হচ্ছে কমপ্লেক্স, সবকিছু আপনাদের এখন চিন্তা করতে বলছি না, কিন্তু প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্স কি সেটা একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। এরপর হচ্ছে ইমিউনাইজেশন, আমরা সবসময় ইমিউনাইজেশনে হচ্ছে ছোটবেলায় হিস্ট্রি নিলাম, BCG ভ্যাকসিনেশন করা আছে কিনা, আর হচ্ছে পেশেন্ট ওয়াজ ইমিউনাইজড অ্যাজ পার টু EPI শিডিউল, বাট এক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট, এখন আমাদের গাইডলাইন্স হচ্ছে গিয়ে ডায়াবেটিক পেশেন্টকে আমরা ফ্লু এর ভ্যাকসিন দিব, নিউমোককাসের ভ্যাকসিন দেব, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেব, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করতে পারি, ইট ইজ নট ইন প্র্যাকটিস ইয়েট, বাট আমরা যদি না জানি তাহলে তো আর কখনোই প্র্যাকটিসে আসবে না, জানলে পরে একটা সময় আমরা আস্তে আস্তে প্র্যাকটিসে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য হিস্ট্রি, যে একটা ডায়াবেটিক পেশেন্টকে আমি হিস্ট্রি থেকে কিভাবে অ্যাপ্রোচ করব। এরপর আসা যাক হচ্ছে এক্সামিনেশন, এক্সামিনেশনটা এভাবে না বলে আমরা একটু ছবি দিয়ে দেখি। আচ্ছা, এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিস, ঠিক আছে, এখানে আমরা কি করব, একটা পেশেন্টের অবজারভেশন করব, ওই যে বলেছিলাম টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টগুলো আসলে ওবেস থাকে, বাট রিসেন্ট এভিডেন্স অফ ওয়েট লস আছে কিনা সেটা আমরা ডিহাইড্রেটেড থাকে সেগুলো দেখতে পারি। যখন একটা পেশেন্টের ডায়াবেটিস থাকে এটিপিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে ক্যান্ডিডিয়াসিস বলেছিলাম, এই পেশেন্টের মিউকোসাল ক্যান্ডিডিয়াসিস থাকতে পারে। পেশেন্ট যদি ক্রাইসিস বা ইম্পেন্ডিং ক্রাইসিসে থাকে, পেশেন্টের কি থাকবে, ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের ফিচার কি ড্রাই মাউথ থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে সানকেন আই থাকতে পারে, টিস্যু টার্গর কমে যেতে পারে। পেশেন্ট যদি ক্রাইসিসে থাকে বা ডিকে পেশেন্টের কি থাকে, রেসপিরেটরি রেট বেশি থাকে, ব্রেথ স্মেল অ্যাসিডন থাকে, খুব স্মল ব্রিদিং থাকে।
ঠিক আছে। এরপরে কি করব আমরা, আমরা এই পেশেন্টের ব্লাড প্রেশার দেখব, এবং ব্লাড প্রেশারে কি দেখব, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস যদি হয় পেশেন্টের, তাহলে আমি পোস্টুরাল ড্রপ দেখব, which will indicate the presence of autonomic neuropathy। একইভাবে আমি পালস দেখবো, পালসের মধ্যে আমি দেখবো হচ্ছে গিয়ে পেশেন্টের ফিক্সড হার্ট রেট আছে কিনা। সেটা তো আর একবার দেখলে আমি বুঝবো না, সেটা আমাকে কি করতে হবে, পেশেন্টকে একটু হাঁটিয়ে আবার পরে দেখতে হবে যে হার্ট রেটটা ফিক্সড কিনা। যখন আমি নেক এক্সামিনেশন করব, আমি তার থাইরয়েড গ্ল্যান্ডটাও একটু দেখবো, ক্যারোটিড বুড়ি দেখতে হবে। পেশেন্টের চোখে যখন তাকাবো তখন আমি দেখবো যে তার জ্যান্থেলাজমা আছে কিনা, হুইচ ইজ অ্যান ইন্ডিকেটর অফ ডিসলিপিডিমিয়া। চোখের কর্নিয়ার চারপাশে আর্কাস সেনাইলিস অথবা কর্নিয়াল আর্কাস আছে কিনা, হুইচ ইজ অ্যানাদার সাইন অফ ডিসলিপিডিমিয়া। আবার এক্সিলাতে অথবা নেপ অফ দ্য নেকে কি দেখবো, ব্ল্যাক অথবা ভেলভেটি প্যাচ আছে কিনা বা থিকেনিং আছে কিনা, দ্যাট ইজ অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, যেটা ইন্ডিকেট করবে কি ইনসুলিন রেজিস্ট্যান্স। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এই পেশেন্টের একটা ওভারঅল স্কিন সার্ভে করব। ওভারঅল স্কিন সার্ভেতে আমরা কি পেতে পারি, এগুলো হচ্ছে গিয়ে নেক্রোবায়োসিস, লাইপোইডিকা, ডায়াবেটিকম। ডায়াবেটিক পেশেন্টের কিছু স্পেসিফিক স্কিন লেশন হয়। আবার ডায়াবেটিক ফুটে কি হতে পারে, একটা পেশেন্টের ডায়াবেটিক ফুটে এই যে এই ছবিটা দেখলে দেখা যেতে পারে, পেশেন্টের পা আমাকে খুব ভালোভাবে দেখতে হবে, পায়ের এই যে দুইটা টোয়ের মাঝখানে যে স্পেস, সেখানে ফাঁকা করে করে দেখতে হবে যে ক্যান্ডিডিয়াসিস আছে কিনা, কোনো পোর্টাল অফ ইনফেকশন মানে এন্ট্রি অফ ইনফেকশন, পায়ে কোনো আলসার আছে কিনা সেটা দেখবো। ইন্সপেকশনে আমি দেখবো যে পায়ে তার কোনো শার্কট ফুট বা ডিসঅর্গানাইজড হচ্ছে কোনো জয়েন্ট আছে কিনা। আর কি করবো, এই যে হাতে প্রেয়ার সাইন, চেইরো আর্থ্রোপ্যাথি। এছাড়া আমাদের সেটিং এ আমরা যেভাবে হচ্ছে লং কেয়ার্স প্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি, সেগুলো আমি দেখাচ্ছি। এই পেশেন্টের আর কি করতে হবে, এই পেশেন্টের হচ্ছে গিয়ে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে স্কিনের মধ্যে ইনসুলিন ইনজেকশন সাইটটা দেখতে হবে, যে ইনসুলিন সে যেখানে নেয় ওখানে আমি কি খুঁজবো, সেখানে কোনো লাইপোডিস্ট্রফি আছে কিনা, ওখানে কোনো অ্যাবসেস হয়ে আছে কিনা, ওখানে কোনো ইরাইথেমা হয়ে আছে কিনা, এই জিনিসগুলো আমাকে খুঁজতে হবে। এরপর আসা যাক হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশনে। আমি আবারও একটু রিভিউ করব, সেটা হচ্ছে কি আই এক্সামিনেশনটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি কি দেখবো, পিউপিলারি লাইট রিঅ্যাকশন ঠিক আছে কিনা, কারণ আমার অটোনমিক নিউরোপ্যাথিতে একটা পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে আই রেজিস্ট্যান্ট টু মাইড্রেটিক। তারপর দেখতে হবে মিডিয়া ক্লিয়ার কিনা, ক্যাটারেক্ট প্রোগ্রেসিভলি মানে ক্যাটারেক্ট অনেক বেশি রেটে হয় ডায়াবেটিক পেশেন্টদের। মিডিয়া যদি ক্লিয়ার থাকে দেন এই পেশেন্টের কি করতে হবে, আমার ফান্ডোস্কোপি করতে হবে। ফান্ডোস্কোপি করে আমি দেখবো ওয়েদার দেয়ার ইজ এনি এভিডেন্স অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এবং ইফ নিডেড আমি আগেই বলেছি ক্রনিক কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ইয়ারলি হচ্ছে গিয়ে অপথলমোলজিক ইভ্যালুয়েশন করব। এখানে হচ্ছে ইনসুলিন ইনজেকশন সাইটে কি কি দেখতে পারি আমরা, ব্রুইজিং অথবা লাইপোহাইপারট্রফি অথবা লাইপোঅ্যাট্রফি অথবা লাল হয়ে আছে কিনা অথবা ইনফেকশনের কোনো ফিচার আছে কিনা। এখন আসা যাক হাতে কি দেখবো, হাতে ওই যে বললাম প্রেয়ার সাইন, চেইরো আর্থ্রোপ্যাথি, এছাড়া ডুপ্রেন্স কন্ট্রাকচার হতে পারে, এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি থাকলে কার্পাল টানেল সিনড্রোম থাকতে পারে। ট্রিগার ফিঙ্গার ডায়াবেটিক পেশেন্টের বেশি হয়। এখন ফিট এক্সামিনেশন ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। জেনারেল এক্সামিনেশন আমরা কি দেখে আসলাম, সেটা হচ্ছে পালস, ওভারঅল ইন্সপেকশন দেখলাম, কোনো আলসার আছে কিনা দেখলাম, কোনো জয়েন্ট ডিফর্মিটি আছে কিনা দেখলাম। প্লাস এই পেশেন্টের ক্ষেত্রে আমি কি করব, আলসার থাকলে তো আলসারের এক্সামিনেশন আমাকে করতে হবে। এরপরে হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন। নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আমার এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন হচ্ছে আমি পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি আছে কিনা দেখবো। তাহলে কি স্টকিং প্যাটার্নে আমার কোনো সেন্সরি লস আছে কিনা সেটা দেখবো। সেক্ষেত্রে আমি কোন মডালিটি দেখবো, আমি দেখবো হচ্ছে টাচ, দেখবো হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন সেন্সেশনটা কেন আমরা বলছি, কারণ হচ্ছে ভাইব্রেশন সেন্স ইজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট ইজ অ্যাফেক্টেড ইন এ কেস অফ ডায়াবেটিক পেশেন্ট। লং নার্ভ ফাইবার গুলোকে তারা বেশি অ্যাফেক্ট করে। এরপরে হচ্ছে আমি দেখবো হচ্ছে গিয়ে সেন্সেশন। সেন্সেশন দেখবো আমি, এখানে একটা স্পেশাল টেস্ট আছে, সেটা হচ্ছে মনোফিলামেন্ট টেস্ট। এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় মনোফিলামেন্ট টেস্ট, এবং এটা আরেকটা নাম হচ্ছে 10 গ্রাম মনোফিলামেন্ট টেস্ট। কনভেনশনাল নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আমরা থার্ড ইয়ার থেকে যেটা শিখে আসছি সেটা করবোই। এটার যে টিপটা, এটা বেন্ড করতে যতটুকু প্রেসার লাগে অতটুকু প্রেসার দিয়ে আমরা এই যে লাল যে রেড যে ডটগুলো আছে সেই পয়েন্টগুলাই হচ্ছে গিয়ে পেশেন্ট সেন্সেশন পায় কিনা সেটা দেখবো।
The amount of pressure that is needed to bend the tip of the monofilament is 10 gram. That's why it is named as 10 gram monofilament test. আর এখানে প্রত্যেক পায়ে 10টা করে হচ্ছে পয়েন্ট আছে। এই 10টা পয়েন্টের মধ্যে যখন পেশেন্টের 8টা কম সে পয়েন্টে হচ্ছে গিয়ে ফিল করতে পারবে, তখন ধরে নিতে হবে যে তার লস অফ প্রোটেক্টিভ সেন্সেশন আছে। আর কি দেখবো আমি এখানে? রিফ্লেক্স দেখবো। These are the things that I will look for in a diabetic patient. এখন দেখি আমরা এর সাথে আরো কিছু স্পেশাল পয়েন্ট আছে যেগুলো আমাকে লং কেসের পরীক্ষায় একটা ডায়াবেটিক পেশেন্ট প্রেজেন্ট করতে হলে একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে পেশেন্টের অ্যানথ্রোপোমেট্রি, হাইট ওয়েট থেকে আমি ক্যালকুলেট করবো বিএমআই, ইফ পসিবল ওয়েস্ট সার্কামফারেন্স। পালসের মধ্যে আমি অবশ্যই তো সব পেরিফেরাল পালস দেখবো, তার সাথে ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে ক্যারোটিড ব্রেন। একটা ডায়াবেটিক পেশেন্ট আপনার এমবিবিএস এও পরীক্ষায় লং কেসে থাকলো আর আপনি ইউরিন ডিপস্টিক করেন নাই, তাহলে কিন্তু আমাদের সময় স্যার অ্যাটলিস্ট পাস করাতো না, আই গেস এখনো পাস করাবে না। ইউরিন ডিপস্টিক আপনাকে দেখাতেই হবে এবং পেশেন্টের ইউরিনে গ্লুকোজ এবং প্রোটিন যাচ্ছে কিনা এটা আপনাকে জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিংসে অবশ্যই বলতে হবে। ইনসুলিন ইনজেকশন সাইটে যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে হবে। অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্সের দিকে খেয়াল করতে হবে এবং পোস্টুরাল ড্রপ আছে কিনা। ক্ষেত্রে আমি মেইনলি কোথায় হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন দিব, সেটা হচ্ছে লোয়ার লিম্বে আমি হচ্ছে গিয়ে ইন্সপেকশন করব, পালস দেখব। নার্ভাস সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি দেখব তার সেন্সরি মোটর নিউরোপ্যাথি আছে কিনা। সেক্ষেত্রে আপনারা যেভাবে কনভেনশনালি করেন যে হচ্ছে প্রত্যেকটা নার্ভ ফাইবারের রুট ধরে L4 L5 S1 ধরে ধরে হচ্ছে গিয়ে আমরা পেইন টাচ টেম্পারেচার দেখি, তারপর হচ্ছে গিয়ে জয়েন্ট পজিশন সেন্স এবং ভাইব্রেশন দেখি, সেভাবেই করবেন। বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য হচ্ছে স্পেশালি মনোফিলামেন্ট টেস্টটা আছে, এই নামটা আমি আপনাদেরকে বললাম। এই পেশেন্টের ফান্ডাস দেখতে হবে whether there is presence of diabetic retinopathy or not. কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখতে হবে কেন? কারণ এই পেশেন্টগুলো অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রতি বেশি প্রোন। সেক্ষেত্রে আমি কি এক্সপেক্ট করতে পারি? পেশেন্টের অ্যাপেক্স বিট শিফটেড থাকতে পারে, পেশেন্টের মানে ফেইলিয়ারের কোনো ফিচার আছে কিনা সেটা দেখতে হবে। এই ধরনের জিনিসগুলো দেখতে হবে। অ্যাবডোমেনে আমি কি খুঁজবো? অ্যাবডোমেনে আমি খুঁজবো হেপাটোমেগালি। বিকজ টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট, ওবেস পেশেন্ট, তারা 99% ক্ষেত্রে তাদের কাছে কি, তাদের সাথে অ্যাসোসিয়েশন কি থাকে? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ইনিশিয়ালি পেশেন্টের কি থাকে? হেপাটোমেগালি থাকে। আরেকটা জিনিস আপনাকে অ্যাবডোমেন এক্সামিনেশনে একটু খেয়াল করে মাথায় রাখতে হবে, যে এই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে রেনাল ব্রি। আমাদের সময় প্রফেসর আজিজুল কাহার স্যার ছিলেন, স্যার হচ্ছে গিয়ে যখন আপনাকে জিজ্ঞেস করতেন যে পেশেন্টের প্রেশার ম্যানেজমেন্টের জন্য তুমি কি দিবা, আপনারা পড়বেন যে যখন পেশেন্টের হচ্ছে ডায়াবেটিস থাকে তখন প্রেশার ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রেফার্ড এজেন্ট হচ্ছে এসিআই অথবা এআরবি। এসিআই বা এআরবি দেওয়ার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট আছে, সেগুলো আমরা 4th ইয়ারে পড়ে আসছি। ক্রিয়েটিনিন দেখবো, ইজিএফআর দেখবো, সেরাম পটাশিয়াম দেখবো। কিন্তু ক্লিনিক্যালি একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ক্লিনিক্যাল একটা কন্ট্রাইন্ডিকেশন, সেটা হচ্ছে রেনাল ব্রি আছে কিনা, অর্থাৎ রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, এটা আমি ক্লিনিক্যালি দেখবো হচ্ছে গিয়ে রেনাল ব্রি চেক করে। এবং সেটা যদি আমি পাই তাহলে এই পেশেন্টের ডায়াবেটিস থাকা সত্ত্বেও তার হাইপারটেনশনের জন্য আমি এসিআই বা এআরবি দিব না, বিকজ দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। এরপরে আসা যাক, দিজ আর দ্য মানে মেইন থিংস যে আমি একটা ডায়াবেটিক পেশেন্টের এক্সামিনেশনে কোন কোন পয়েন্ট আমার মিস না হয়। অ্যাপার্ট ফ্রম দিস, এমনিতে তো আমি হচ্ছে গিয়ে পেশেন্টের জেনারেল এক্সামিনেশন এবং অল সর্টস অফ সিস্টেমিক এক্সামিনেশন সেগুলো আমি মেথডিক্যাল এবং সিস্টেমেটিক ম্যানারে করবই। বাট এই পয়েন্টগুলো আমি যখন একটা পেশেন্টের স্যালিয়েন্ট ফিচার হচ্ছে প্রেজেন্ট করবো, এই পয়েন্টগুলো আমাকে টাচ করতে হবে। এই আমার হিস্ট্রি নেওয়া হয়ে গেল, আমার হচ্ছে এক্সামিনেশন করা হয়ে গেল। তাহলে এখন আসা যাক যে এই পেশেন্টের আমি ইনভেস্টিগেশন কি করতে দেবো। ইনভেস্টিগেশন আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যে কোনো পেশেন্টকেই দিব, কারণ এটা আমাকে অনেক ইনফরমেশন দিবে, তার কোনো ইনফেকশন আছে কিনা, তার কোনো আদার মানে অ্যানিমিয়া আছে কিনা, এ ধরনের কিছু ইনফরমেশন সে এটা আমাকে দিবে। এরপর আমার আসলে লেখা উচিত ছিল সুগার প্রোফাইল, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পেশেন্টকে যেটা করতে দিই সেটাই আমি লিখে রাখছি, সেটা হচ্ছে ফাস্টিং, আফটার ব্রেকফাস্ট এবং HbA1c। তারপর বলেছি যে পেশেন্টের রেনাল এবং লিভার ফাংশন টেস্ট আমার দেখতে হবে কেন, আমি তাকে কোন এজেন্ট দিতে পারবো কোন এজেন্ট দিতে পারবো না সেটার জন্য। ইউরিনারি কেন দেখবো? ওই যে কারণে আমি বেডসাইড ইউরিন ডিপস্টিক করলাম, যে পেশেন্টের কোনো প্রোটিনিউরিয়া আছে কিনা এবং হচ্ছে গিয়ে পেশেন্টের ইউরিনে ইনফেকশন আছে কিনা এটা দেখার জন্য। লিপিড প্রোফাইল করবো হচ্ছে গিয়ে কোমরবিডিটি, ডিসলিপিডিমিয়া আছে কিনা সেটা দেখার জন্য। পেশেন্টের বয়স যদি 40-এর বেশি হয় তাহলে ইসিজি করব। পেশেন্ট যদি টাইপ 1 ডায়াবেটিক হয় তাহলে হচ্ছে টিএসএইচ করব। এই জিনিসগুলো আমি একদম বেস লাইনে দেখব। এরপরে আমি ক্রিয়েটিনিন বেশি পেলাম বা ইজিএফআর কম পেলাম, ইউরিন আরিতে আমি দেখলাম হচ্ছে পাসেল আছে, অথবা ইউরিন আরিতে আমি দেখলাম হচ্ছে প্রোটিনিউরিয়া আছে, সেক্ষেত্রে আমি চলে যাব কি
একটা পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকলে তার কি কি ইনভেস্টিগেশন করা দরকার, সেইখানে আমার অনেক অনেক ইনভেস্টিগেশন চলে আসবে সেকেন্ড টায়ারে। ঠিক একইভাবে আমি এসজিপিটি অনেক বেশি হাই পেলাম, তখন আমার একটা প্রভিশনাল ডায়াগনোসিস হবে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ডায়াবেটিস এই পেশেন্টের ফ্যাটি লিভার আছে, কিন্তু ফ্যাটি লিভার ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। তখন আমাকে কি করতে হবে, পেশেন্টের ফ্যাটি লিভার বলতে হলে যেসব ভাইরাল মার্কার এক্সক্লুড করতে হয়, আদার লিভার ফাংশন দেখতে হয়, অ্যালকোহলের হিস্ট্রি নিতে হয়, গামা জিটি দেখতে হয়, এই জিনিসগুলো আবার চলে আসবে সেকেন্ড টায়ারে। এভাবে আমি হচ্ছে গিয়ে পেশেন্টের ফর্মুলেট করবো, ইনভেস্টিগেশন ফর্মুলেট করবো। ইসিজিতে আমি দেখলাম হচ্ছে গিয়ে ইস্কিমিয়া আছে অথবা ওল্ড এমআই এর এভিডেন্স আছে, তখন আমার নেক্সট হবে কি ইকোকার্ডিওগ্রাফি করবো, ইনজেকশন ফ্র্যাকশন দেখবো। তারপর আমার কাছে যদি খুব হাই রিস্ক মনে হয় পেশেন্টের, তাহলে হচ্ছে গিয়ে আমি তাকে কার্ডিওলজিস্টের কাছে রেফার করবো, ওয়েদার দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট অফ অ্যানজিওগ্রাম অর হচ্ছে পিসিআই। এই জিনিসগুলা তারপর আস্তে আস্তে আমাকে ডিকটেট করবে। তাহলে এই হচ্ছে আমার একটা অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ ডায়াবেটিস। আজকের ক্লাসটা ফিফথ ইয়ারের জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে হচ্ছে গিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে যে কেন আসলে এত এত জিনিস আসলে আমাকে ইনকর্পোরেট করতে হবে। এটা মাথায় রাখার মনে রাখার দরকার নাই, বাস মানে জাস্ট টু গিভ ইউ আ ওরিয়েন্টেশন যে একটা ডায়াবেটিক পেশেন্টকে ঠিক কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে বললাম। এর পরের ক্লাস থেকে আমরা চলে যাব আসলে ম্যানেজমেন্ট পারপাসে, যেহেতু আমাদের মোটামুটি ক্লিনিক্যাল ফিচার শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে একটা ডায়াবেটিক পেশেন্টের ডায়েট কিরকম হওয়া উচিত, লাইফস্টাইল মডিফিকেশন কিরকম হওয়া উচিত সেগুলো বলবো। তারপরের ক্লাসে হচ্ছে ড্রাগস অ্যান্ড ইনসুলিন শেষ করার চেষ্টা করব, এবং তারপরের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস গুলো নিয়ে বলবো। আজকে তাহলে এতটুকু থাকুক, ধন্যবাদ।